আসসালামু আলাইকুম। যারা জাপানে আসতেছেন জুন জুলাই বা অক্টোবর সেশন বা নেক্সট ইয়ারে আসবেন বা আসার চিন্তা করতেছেন, তো পাওয়ার পরে কিছু ফাইল ওইগুলা নিয়ে আসবেন, ওইগুলা খুব দরকারি। যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন তাদের জন্য মানে বেশি দরকারি। যখন হলো সব কিছু রেডি করে আসবেন তখন বেশি করে ছবি আনবেন। জাপানের যে সাইজ আছে ওই সাইজের ছবি বেশি করে আনবেন। জাপানের যে ছবির সাইজ ওটা কিন্তু 2:1.4, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। তো যারা স্টুডেন্ট বেশি আসবেন তারা কিন্তু ছবিগুলো বেশি করে আনবেন, 20-30টার উপরে আনার চেষ্টা করবেন। কারণ আপনি যখন স্টুডেন্ট বেশি আসবেন তখন জব খুঁজবেন, জব খোঁজার সময় কিন্তু ছবিগুলো লাগে। আপনি সিভি যখন দেবেন তখন ওই সিভির সাথে কিন্তু ছবি দেওয়া লাগে। তো আপনারা সবাই ছবি একটু বেশি করে আনার চেষ্টা করবেন, কারণ আপনারা যখন জব খুঁজবেন তখন প্রত্যেকটা সিভিতে কিন্তু একটা করে ছবি দেওয়া লাগে, আবার অনেক জায়গায় লাগে, ছবিগুলো লাগে। তো আপনি যখন নতুন আসবেন তখন কিন্তু ছবি প্রিন্ট করা এগুলা বসবেন না, এগুলা কিন্তু 7-Eleven নিজে যাওয়া লাগে, নিজে যায় তারপরে ছবি আপলোড করে মেশিনে আপলোড করে তারপরে কিন্তু ছবিগুলো বের করা লাগে। আবার ছবির দামও একটু বেশি পড়ে প্রথম অবস্থায়। তো সেই ক্ষেত্রে প্রথম অবস্থায় যারা আসবেন তারা ছবিগুলো বেশি আনার চেষ্টা করবেন। আর কিছু ফাইল আছে ওই ফাইলগুলা বেশি করে আনার চেষ্টা করবেন, কপি করে আনার চেষ্টা করবেন। তা নাহলে কিন্তু এয়ারপোর্টে আপনি কপি করতে পারবেন না, যদিও পান তাহলে কিন্তু আপনার আবার টাকা চেঞ্জ করা লাগবে। আপনি যদি বাংলাদেশ থেকে জাপানে এসে জাপান এয়ারপোর্টে যদি কোনো কাগজ লাগে তখন কিন্তু কাগজটা বের করতে গেলে আপনার ইয়েন লাগবে, বাংলাদেশি টাকায় কোনো কিছু হবে না। আবার অন্য এয়ারপোর্টেও একই অবস্থা। তো আপনারা যখন আসবেন তখন ফাইলগুলা কপি করে আনার চেষ্টা করবেন। তো কোন ফাইলগুলা? আপনার আপনার যে পাসপোর্ট ওই পাসপোর্টের ফটোকপি করবেন বা রঙিন প্রিন্ট করবেন। আপনার যে ভিসা ওই ভিসার প্রিন্ট করবেন, রঙিন প্রিন্ট করবেন। আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে কিন্তু আপনার স্পন্সরের যে এনআইডি ওই এনআইডির ফটোকপি করবেন আর রঙিন প্রিন্ট করবেন। আর এই যে যেগুলার কথা বললাম ফাইল, এইগুলা কিন্তু প্রত্যেকটা পিডিএফ ফোনে রেখে দেবেন, কারণ কখন কীভাবে লাগে বলা যায় না। আপনি যখন এক এয়ারপোর্ট থেকে আর এক এয়ারপোর্টে আসবেন তখন কিন্তু আপনার এই ফাইলগুলা দেখতে চাইতে পারে। তো এইগুলা আপনি আপনার পিট ব্যাগ, কাঁধ ব্যাগে সবগুলা রাখবেন, তাইলে কিন্তু অনেক সুবিধা হবে। তো আপনার কখন কিভাবে লাগবে ফাইলগুলো আপনি কিন্তু নিজে বুঝতে পারবেন না। তো এইগুলো সবসময় কাঁধ ব্যাগে রাখবেন। অনেক সময় প্রয়োজন পড়ে, অনেক সময় পুলিশ দেখতে চাই, ইমিগ্রেশনের লোক দেখতে চাই, তখন কিন্তু ওইগুলা বের করা লাগে। আর অনেকে কি করে, কাঁধ ব্যাগে শুকনো খাবার নেয় না। তো যাদের হলো ফ্লাইট লং হয় তাদের কিন্তু অনেক সমস্যা হয়। তাদের বুকিংয়ে সব খাবার দেওয়া থাকে, বুকিংয়ে মানে ল্যাগেজে খাবার দেওয়া থাকে, মানে ল্যাগেজের মধ্যে খাবার তারা ভরে রাখে, যে ইমিগ্রেশনে কোনো সমস্যা হবে কি, মানে এই জন্য পিট ব্যাগে রাখে না। তো আমরাও এটা করছিলাম যে পিট ব্যাগে কোনো খাবার রাখছিলাম না, শুকনো খাবার। তা আমাদের জার্নিটা খুব লং ছিল, প্রথমে মালয়েশিয়া আসছি, তারপর মালয়েশিয়ার থেকে জাপানে আসছি। এই জন্য কিন্তু খুব একটা লং জার্নি ছিল, প্রায় 19 ঘন্টা শুধু ট্রানজিট ছিল মালয়েশিয়া কোলালামপুর এয়ারপোর্টে। এর আগে 7 ঘন্টা জার্নি করছি বাংলাদেশ থেকে মালয়েশিয়ায়, কোলালামপুরে। তো এই লং জার্নি কিন্তু তেমনভাবে খাওয়া দাওয়া করতে পারিনি। টাকা এক্সচেঞ্জ করে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করছিলাম। তো এটা বলার মূল কারণ যে আপনারা যারা আসবেন তারা কিন্তু কাঁধ ব্যাগে খাবার নিয়ে আসবেন, শুকনো খাবার। কেউ কিছুই বলবে না, আপনার কাঁধ ব্যাগে অল্প করে শুকনো খাবার আনবেন। আপনার যখন এক এয়ারপোর্ট থেকে আর এক এয়ারপোর্টে আসবেন তখন কিন্তু আপনার টাকা এক্সচেঞ্জ ছাড়া কিছু কিনতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার কাঁধ ব্যাগের থেকে খাবারগুলো খাইতে পারবেন। আর কাঁধ ব্যাগে পানি রাখবেন না, পানি রাখলে কিন্তু নিয়ে নেবে। আর বাকি যা আছে সব কিন্তু আপনি ল্যাগেজের মধ্যে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। বিশেষ করে অবৈধ কোনো কিছু না আনলেই হবে। আর অনেকে আরেকটা কাজ করে কি, ওই যে গোশ রান্না বা কাঁচা গোশ এইগুলো আনে। তো এইগুলা আনা কিন্তু জাপানের দামে মানে নিষেধ। তো তারপরে অনেকে আনে, আমাদের সাথে অনেকে আনছিল। আনলে কিছু বলে না, তারপরেও জাপানে আসার পরে বা অন্য কোনো দেশে যাওয়ার পরে, জাপানে তো একটু বেশি করা হয়, তো জাপানে আসার পরে যদি আপনার ওই ব্যাগটা চেক করে তাহলে কিন্তু সব খুলবে। এটা কিন্তু একটা হ্যারাসমেন্টের পর্যায়ে আর কি। এই জন্যে আর কি না আনার চেষ্টা করবেন, যে যতটা সম্ভব গোশ মোশ এইগুলা তো না আনলেও হয়, সেক্ষেত্রে না আনারই চেষ্টা করবেন, এইটা হলো বেটার। তো এই কথাগুলো বলার মূল কারণ কি, আমরা আসার সময় যে সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো যাতে অন্য কেউ সমস্যার সম্মুখীন না হয়, তো সেই জন্য বলা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।